গ্রামের মেঠো পথ ধরে দ্রুত গতিতে গাড়ি চলছে। দুই পাশে গ্রামের মেঠো পথ ধরে দ্রুত গতিতে গাড়ি চলছে। দুই পাশে সবুজ শ্যামল প্রান্তর আর গাছপালার স্নিগ্ধতা। চৌধুরী বাড়ির খুব কাছাকাছি প্রায় এসে পড়েছে তারা। ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বিরক্তির মাখা মুখ নিয়ে বসে আছে ফারহান। একে তো হাতের সব জরুরি কাজ ফেলে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে, তার উপরে নিজের দেশে এসেও নিজের পরিবারের কাছে যাওয়ার পারমিশন নেই আরভানের কড়া নির্দেশে। সব মিলিয়ে ফারহানের মেজাজ এখন তুঙ্গে। পেছনের সিটে আয়াত জানালার দিকে মুখ করে ঘাড় ঘুরিয়ে বসে আছে। আরভান তাকে এক প্রকার জোর করে জবরদস্তি করে এখানে নিয়ে এসেছে। সেই যে মুখ ভার করে চুপ করে রয়েছে, এখনো পর্যন্ত আর একটুও টু শব্দও করেনি। আয়াত মনে মনে ভাবছে, এই নিষ্ঠুর মানুষটার জন্য সে আর কত চোখের পানি ফেলবে। হাসপাতালে যে মানুষটা যন্ত্রণায় ছটফট করছিল, সে সুস্থ হয়েই এমন পাথর হয়ে গেছে। আয়াতের আর্তনাদ, চিৎকারে কোনো কিছুই আরভানের জেদি মনে দাগ কাটতে পারেনি। সে কি একবারও আয়াতের মনের অবস্থাটা বুঝতে চায় না? যে মানুষটা আয়াতের চোখের পানির কোনো তোয়াক্কা করে না, তার জন্য মায়া দেখানোটাই ভুল। আয়াত ঠিক করে নিয়েছে, এখন থেকে সেও আর আরভানের দিকে ফিরে তাকাবে না। মনের ভেতরে অভিমানের হাজারো ঢেউ, ও যা খুশি করুক। মনের ভেতর হাজারো জল্পনা কল্পনার ডানা ওলট পালট হলেও মুখে কুলুপ এঁটে বসে রইল। আরভান তার পাশে বসে থাকা এই দুই বিচিত্র প্রাণীর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। একদিকে ফারহান আর অন্যদিকে আয়াত। এদের আচরণে যেন কোনো পার্থক্য নেই। রক্তের সম্পর্ক না হলেও এরা যেন পিঠোপিঠি ভাই বোনের মতো আচরণে একে অপরকে ছাড়িয়ে যায়। ফারহানের বিরক্তি আর আয়াতের অভিমান যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আরভান আর চোখে দেখল ফারহান আর আয়াত যেন এখন ভাই বোনের মতোই একে অপরের পরিপূরক হয়ে আরভানের বিরুদ্ধে মৌন যুদ্ধে নেমেছে। আরভান ধীরে আয়াতের হাতটা ধরতে গেলে আয়াত ঝটকা মেরে সরিয়ে দিল। আরভান দমবার পাত্র নয়। সে আবারও হাত বাড়াতেই আয়াত তপ্ত চোখে শাসিয়ে তাকালো, যেন মুখ ফুটে বলল, খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আরভানের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। সে আয়াতের সরু কোমরে একটা হ্যাঁচকা টান মেরে তাকে নিজের একদম বুকের খুব কাছে নিয়ে এলো। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অনেক লম্বা সময় আপনার মিষ্টি আওয়াজ শুনিনি মিসেস। এবার তো কিছু বলুন। চাইলে বকুন, মারুন। ইউ হ্যাভ এনি রাইট টু পানিশড মি। আয়াত আরভানের শক্ত বাঁধন থেকে দূরে সরতে এক প্রকার ধস্তাধস্তি শুরু করলো। তাদের এই কাণ্ড দেখে ফারহান আর চুপ থাকতে পারল না। ব্রো, গাড়িতে আমিও আছি। বি পেশেন্স। একটু তো চক্ষু লজ্জা রাখা দরকার। আরভান কটমট করে ফারহানের দিকে তাকালো। এই শালা সব সময় ওর রোম্যান্সের মাঝে ব্যাঘাত ঘটায়। আরভানকে ওইভাবে তাকাতে দেখে ফারহান মুখ বাঁকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, ড্রাইভার ভাই, সামনে তাকিয়ে গাড়ি চালান। অন্যের রোম্যান্স দেখে অ্যাক্সিডেন্ট করে আবার আমাকে ওপরে পাঠিয়ে দেবেন না। আমি এখনো আমার ফিউচার বউ বাচ্চার মুখ দেখিনি। জীবনটা অনেক বড়। লজ্জায় আয়াতের গাল লাল হয়ে উঠল। সে চোখটা বন্ধ করে নিজেকে সামলে নিয়ে আরভানের রাগী চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। কথার মাঝেই গাড়িটা একটা বিকট ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আরভান তখনও আয়াতকে দুই হাতে জাপটে ধরে রেখেছে, যাতে ওর চোট না লাগে। ড্রাইভার কাঁচুমাচু হয়ে বলল, স্যার, আই থিংক গাড়িতে কোনো সমস্যা হয়েছে। আমি দেখছি। ড্রাইভার নিচে নেমে বোন্ট চেক করে হতাশ হয়ে বলল, স্যার, সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। মনে হয় মেকানিক লাগবে। আরভান বিরক্ত হয়ে বলল, এখন মেকানিক কোথায় পাবো?
ড্রাইভার অসহায় মুখে বলল, তা তো বলতে পারছি না স্যার, আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে হবে। আয়াত সুযোগ পেয়ে বলল, আপনারা মেকানিক খুঁজুন, আমি যাচ্ছি। বাড়ি এখান থেকে মাত্র কয়েক মিনিটের পথ। আয়াত বের হতে গেলেই আরভান তাকে নিজের কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আয়াত ফোঁস করে উঠল, বলল, কি করছেন আরভান, ছাড়ুন এটা। আয়াত প্লিজ, কথা বলো আমার সাথে, এত রাগ করার কি আছে? সেদিন তো আমাকে ফেলে বাংলাদেশে আসার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিলে, তাহলে আজ তো তোমার খুশি হওয়ার কথা। তুমি এখন নিজের দেশে, নিজের দাদাজানের কাছে। আয়াতের চোখ ছলছল করে উঠল। সে তার গলা ধরা গলায় বলল, আমি মোটেও আপনাকে ফেলে আসতে চাইনি, বারবার কল দিচ্ছিলাম, আপনি রিসিভ করেননি। আর সেদিন আমি মোটেও জানতাম না আপনার শরীর কি অবস্থায় আছে, জানলে আপনাকে কখনো এক মুহূর্তের জন্যেও ছাড়তাম না। বোকা মেয়ে, তুমি আবার কাঁদছো কেন? আরভান আয়াতের চোখের পানি মুছিয়ে দিল। কারণ আমার কান্না দেখলেই আপনি শান্তি পান, এর জন্যই তো সারা জীবন আমাকে কাঁদানোর শপথ নিয়েছেন। আরভান আয়াতের কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে গভীর এক চুমু দিয়ে শান্ত স্বরে বলল, মাত্র 2টো দিনের ব্যাপার মিসেস, এরপরে তো চলেই যাব, গিয়ে অপারেশন করিয়ে একদম ঠিক হয়ে যাব। আয়াত থমকে গেল। আরভানের চোখের অতল গভীরে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এখানে আসার আসল কারণ কি আরভান? এমন তো নয় যে আপনার পরিবারের জন্য আমার প্রচুর টান উথলে পড়ছে, তবে কেন সব ফেলে এই শেষ মুহূর্তে এখানে আসা? আরভান এক মুহূর্তের জন্য স্থির থেকে আয়াতের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, একটা বিশেষ কাজে এসেছি আয়াত, এখন এটার ব্যাখ্যা চেয়ে অন্তত সময় নষ্ট করো না। আয়াত অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি যা খুশি করুন, আমার তাতে বিন্দু মাত্রও কিচ্ছু আসে যায় না। আর খবরদার আমার আশেপাশেও আসবেন না। বলেই সে আরভানকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে হনহন করে মেঠো পথ ধরে হাঁটা দিল। পেছনে দাঁড়িয়ে ফারহান শুকনো ঢোক গেল। সে জানে এখন রীতি অনুযায়ী আরভান এখন বইয়ের মান ভাঙাতে তার পিছু পিছু ছুটবে। আর যথারীতি সেই সুযোগে আবারও সব সুটকেস টানার ভার পড়বে ফারহানের ওপর। ফারহান কোনো ঝুঁকি না নিয়ে বিদ্যুতের গতিতে উল্টো দিকের রাস্তায় দৌড়ে পালালো, ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ল। সেখান থেকে সে নজর রাখছে, যখন আরভান সব মালামাল নিয়ে যাবে তখন সে চোরের মতো নিচে নিচে পেছনে পেছনে চৌধুরী বাড়িতে পৌঁছাবে। আরভান আয়াতের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আভিজাত্যের সাথে শার্টের গোছা সানগ্লাসটা নিয়ে চোখে পড়ল। আয়াত একবার পিছু ফিরে আরভানকে ওইভাবে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফেটে পড়ল। জীবনের কোনো মায়া নেই, অথচ রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের ভাব মারাটা যাচ্ছে না। অসভ্য লোক একটা। বিড়বিড় করে কয়েকটা জুতোসই গালি দিয়ে সে আবারও গটগট করে বাড়ির দিকে হাঁটা দিল। আরভান আয়াতের দিক থেকে চোখ ফিরিয়ে পেছনে তাকিয়ে দেখল ফারহান গায়েব। আশেপাশে কোথাও নেই, এমনকি গাড়ির নিচেও তাকে খুঁজে পাওয়া গেল না। গেল কই এই আপদটা? আরভান বিরক্ত হয়ে কল করতেই ফারহানের ঝোপের আড়াল থেকে কাঁপা কাঁপা গলায় রিসিভ হলো। কোথায় গেছিস তুই? আরভানের গুরু গম্ভীর কণ্ঠ। ব্রো, আমার প্রচুর চাপ আসছে, মানে ওই যে 2 নাম্বারের চাপ, তাই আশেপাশে একটা প্লেস খুঁজছি যাতে করে কাজ সেরে আসতে পারি। তোরা যা, আমি কাজ সেরে চৌধুরী বাড়িতে পৌঁছে যাব। ফারহান এক নিঃশ্বাসে মিথ্যাটা বলে দিল। ইডিয়েট, কোথায় কি করতে হয় জানিস না? রাস্তাঘাটে যেখানে খুশি মর গিয়ে। ফোন রাখ। আরভান বিরক্তিতে ফোনটা কেটে দিল। কি সব আজে বাজে কথা বলে এই ছেলেটা। ফারহান ঝোপের আড়ালে বসে বিজয়ের হাসি হাসল। অবশেষে এই অতি দুরন্ত মার্কা লোকটাকে সে কত সহজেই না ঘোল খাইয়ে দিল। খুশিতে গদগদ হয়ে সে পেছনে ঘুরতেই চোখ পড়ল বেঞ্চের দিকে। সেখানে একটি মেয়ে বসে আছে, পরনে সাদা রঙের জামা, সাদা ওড়নাটা মাথায় জড়িয়ে এমন ভাবে বসে আছে যেন কোনো শুভ্র ডালিয়া ফুলে
তা আর তার কোলে ভ্রমর হয়ে একটি বাচ্চা বসে আছে। তবে মেয়েটাকে দেখে মোটেও মনে হচ্ছে না বাচ্চাটা ওর। মেয়েটাকে দেখে ফারহানের মোটেও মনে হলো না এটা তার নিজের বাচ্চা, নিশ্চয় অন্য কারো, যাকে সে আদর করে কোলে নিয়ে বসে আছে। ফারহান একটু ভাব নিয়ে বুক ফুলিয়ে মেয়েটার কাছে গেল, কনফিডেন্সের সাথে হাত বাড়িয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যালো মিস, আই অ্যাম ফারহান ফ্রম অস্ট্রেলিয়া। হোয়াট ইজ ইউর নেম? মেয়েটি ভুরু কুঁচকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। কোলের বাচ্চাটাও ঠিক একইভাবে ফারহানের দিকে তাকাচ্ছে। ফারহান একটু ঘাবড়ে গেল, ভাবলো তাকে দেখতে কি এলিয়েনের মতো, নাকি এরাই ভিন্ন গ্রহের মানুষ, তাই তাকে দেখে এত অবাক হয়ে গেছে। নিজেকে সামনে নিয়ে ফারহান আবারও বলল, আসলে আমি এখানে নতুন তো, একদম একা, পথ হারিয়ে ফেলেছি। আপনি কি আমার বন্ধু হবেন? একটু পথ চিনিয়ে দেবেন প্লিজ। মেয়েটি বিরক্তির সাথে তরতর করে বলে উঠল, নতুন? তা আসতে না আসতেই এক বাচ্চার মায়ের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছেন, লজ্জা করে না? এক বাচ্চার মা? ফারহান আকাশ থেকে বলল, কেন, চোখে কি ছানি পড়েছে? কোলে এটাকে দেখে কি মনে হচ্ছে, আলো মনে হচ্ছে? মেয়েটার ঝাঁঝালো উত্তর। ফারহান ভীষণ খেল, তার গণিত একদম উল্টে গেছে। ইস, শেষমেশ এক বাচ্চার মায়ের সাথে পটর পটর করতে গেল। সে মনে মনে ভয় পেল, আবার এই মেয়ের স্বামী আশেপাশে নেই তো, থাকলে তো পিঠের চামড়া তুলে দেবে। সে তোতলামি করে বলল, ওকে আন্টি, আসছি, ভালো থাকবেন। মেয়েটা আন্টি শুনে যেন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আন্টি তোর বউ হবে, ফাজিল একটা, জানি কোথা থেকে এসেছে, কোন গর্তের লুচ্চো। ফারহান ওই রাগী কথায় আর পাত্তা দিল না, পালানোর পথ খুঁজছিল। কিন্তু একটা কথা শুনে ওর পা আটকে গেল। পেছন থেকে অন্য এক নারী এসে বলল, দোস্ত, তোকে অনেক কষ্ট দিলাম রে, দে এবার ওকে আমার কাছে দে। মেয়েটি হেসে উত্তর দিল, আরে না, কষ্ট কিসের, পুটু এত কিউট না যে আমার সারাক্ষণ ওকে কোলে নিয়েই বসে থাকতে ইচ্ছে করে। ফারহানের পা যেন মাটিতে গেঁথে গেল। তার মানে মেয়েটা তার সাথে প্রাং করেছে? সে ভাবতেই গ্রামের মেয়েরা সহজ সরল হয়, পটানো সহজ। এখন দেখছে এই মেয়ে তো শহরের ঝানু মেয়েদেরকেও টেক্কা দেবে। ফারহান ঠিক করলো মেয়েটাকে কিছু তেতো কথা শুনিয়ে দৌড়ে পালাবে। সেই দিকে পা বাড়াতেই তার সামনে স্বয়ং আরভান এসে দাঁড়ালো। আরভান ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, হয়ে গেছে তোর 2 নাম্বারের কাজ? ফারহান অপ্রস্তুত হয়ে বলল, না মানে আসলে, বুঝেছি, হয়ে গেছে, এখন কাজে লেগে পড়। কি কাজে? ফারহান ভয়ার্ত চোখে তাকালো। সুটকেস টানার জন্য। এবি, আমি 2 হাতে একটা জ্যান্ত মানুষ, কুলি নই। আরে সমস্যা নেই, আমার কোলে এখন বউ নেই, তোকে সাহায্য করতে পারবো, চিল। আরভান হাসি মুখে বলল। ফারহান বিরক্ত হয়ে একবার পেছনের মেয়েটির দিকে তাকিয়ে আরভানের সামনে সুটকেস টেনে হাঁটা দিল। মনে মনে বলল, এই চৌধুরীদের পাল্লায় পড়ে তার জীবনটাই সুটকেস হয়ে গেছে। কপালে একটা মেয়ে জুটতে গিয়েও জুটল না।